পড়া যা দিয়েছি তা কিন্তু কমপ্লিট হওয়া চাই। আমি এসে যেন সব পড়া পাই। আর যদি না পারো তাহলে শাস্তির জন্য প্রস্তুত থেকুন, তখন কিন্তু কেউ ঠেকাতে পারবে না আমাকে, মাথায় রেখো। আদৃশ কথা শেষ করে সোজা নিচে নেমে গেল। মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আয়ানা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে এতক্ষণ নিজের রুমের সামনে এসে চিন্তা করছিল ভিতরে যাবে কি যাবে না। এর মাঝে রুমের বাহিরে আসে আদৃশ আর উপরোক্ত কথাগুলো বলে আয়ানা দীর্ঘ একটা শ্বাস ছেড়ে রুমে প্রবেশ করল। এখন তাকে পড়তে বসতে হবে। রাত 10টা বাজে এখন। আয়ানা আদৃশ যাওয়ার পর থেকে অনেকক্ষণই পড়েছে। বিকেলে 1 ঘন্টা ঘুমিয়েছিল। তারপর হালকা কিছু নাস্তা করে আবার পড়তে বসেছে। হাত পা ব্যথা হয়ে যাওয়ায় মাঝখানে একবার উঠেছিল। নিচে থেকে একটা গুড়ান দিয়ে এসে ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এখন আবার পড়তে বসেছে। আদৃশ রুমে প্রবেশ করে দেখলো মনোযোগ সহকারে পড়ছে আয়ানা, তাই তাকে ডিস্টার্ব না করে নিঃশব্দে কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। হঠাৎ কেউ চেয়ার টেনে বসায় কেঁপে উঠল আয়ানা। ভয়ার্ত দৃষ্টিতে সামনের দিকে তাকাতেই আদৃশের মুখটা চোখের সামনে ভেসে উঠল। আদৃশ অবাক হয়ে বলল, কথায় কথায় ভয় পাও কেন? আয়ানা কোনো জবাব দিল না, মাথা নিচু করে ফেলল। আদৃশ আয়ানার জবাবের অপেক্ষা না করে বলল, পড়া হয়েছে? আয়ানা মিনমিন করে বলল, মোটামুটি। আয়ানা জানে না তার হৃৎপিণ্ড আজ স্ট্রোল ড্রামের মতো বাজছে কেন। এমনিতে সে পড়াশোনায় বরাবরই ভালো, খুব দ্রুতই পড়া আয়ত্তে আনতে পারে। আর এখন যে তার পড়া হয়নি এমন না, তার মোটামুটি সব পড়াই হয়েছে। কিন্তু আদৃশকে পড়া দিতে হবে ভাবলে অর্ধেক মাথা থেকে হারিয়ে যাচ্ছে। আয়ানার অনেক বেশি নার্ভাস লাগছে। তবে তার মনে হচ্ছে আদৃশ জিজ্ঞাসা করলে সে কিছুই পারবে না। আয়ানার ভয় কিছু সময়ের জন্য দূর করলো আদৃশ। বলল, চলো ডিনার করে আসি, দেন তোমার পড়া নিব। আয়ানা নীরবের সম্মতি দিল। দীর্ঘায় রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে দেখলো অনুপ্রীতি আর খালা মিলে টেবিল সাজাচ্ছেন। ফোঁস করে একটা শ্বাস ছাড়লো আয়ানা। অনু তাকে একটা কাজও করতে দিচ্ছে না। কোনো কাজে হাত লাগাতে দেখলে তার এক কথা, কাজ করার জন্য, সংসার সামলানোর জন্য এখনো অনেক সময় পড়ে আছে। সে যেন পড়াশোনায় মনোযোগ দেয়। বই খাতা সামনে নিয়ে বসে আছে আয়ানা। আদৃশ তাকে পড়া ধরার জন্য সামনে বসে আছে। বই অনবরত হাত মোছড়াচ্ছে সে। আদৃশ হয়তো আয়ানার মনের অবস্থা বুঝলো, তাই নরম গলায় বলল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যা পারো ঠান্ডা মাথায় উত্তর দাও। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি ভাগো না ভাল্লুকও না। আমি শুধু চাই তুমি সময় মতো পড়া কমপ্লিট করো, ফাঁকিবাজি না করো। এখন আমি যা জিজ্ঞাসা করব রিল্যাক্স হয়ে উত্তর দেবে। আয়ানা আদৃশের কথায় কিছুটা শান্ত হলো। আদৃশ বেশ অনেকগুলো প্রশ্ন করলো আয়ানাকে। আয়ানা মোটামুটি সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পেরেছে, 2-3টা ছাড়া। সেটা নিয়ে আপাতত আয়ানা ভয়ে আছে, যদি আদৃশ পানিশমেন্ট দেয়। কিন্তু সে আয়ানাকে পানিশমেন্ট নিয়ে কিছুই বলল না, শুধু গম্ভীর গলায় বলল, আরো ভালো করে পড়তে হবে। আয়ানা মাথা নাড়ালো। আদৃশ পুনরায় আয়ানাকে পড়ানো শুরু করলো। পার হলো প্রায় 1.5 ঘন্টা। আদৃশ পড়া বুঝাতে বুঝাতে আয়ানার দিকে তাকিয়ে দেখলো সেই ঘুমে ডুলছে। আদৃশের যে ঘুম আসছে না তা নয়, তারও ঘুম, চোখ লাল হয়ে গেছে। সেই বইটা বন্ধ করে দিল। আদৃশের বই বন্ধ করায় চকিত হলো আয়ানা। সোজা হয়ে বসলো। আদৃশ বলল, আজকের মতো এতটুকুই থাক, বাকিটা সকালে বুঝিয়ে দিব। যাও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো। আয়ানা মাথা নাড়িয়ে উঠে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো আদৃশ ঘুমিয়ে গেছে। যদিও ঘুমাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। চোখের উপর হাত রেখে শুয়ে আছে সে। মাঝখানে একটা কোলবালিশ দেয়। আয়ানা কোনো পাকা শব্দ না করে ধীর পায়ে এগিয়ে রুমের লাইট বন্ধ করে এক কোণে গুটিয়ে ঘুমিয়ে পড়লো। আগের দিনের মতো আজকেও আদৃশের ঘুম আগে ভাঙলো। আর আয়ানার হাত তার বুকের উপর ফেল। তার বুকের উপরের টি শার্টের অংশ শক্ত করে মুঠোয় পুরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। আদৃশ সাবধানে আয়ানার হাত ছাড়িয়ে উঠে পড়ল। ফ্রেশ হয়ে এসে আয়ানাকে ঘুম থেকে তুলে দিল। তারপর নিয়ম অনুযায়ী 1.5 ঘন্টা পড়ানোর পর তাকে ছাড়লো। নাস্তা করে তাকে কোচিংয়ে পৌঁছে দিয়ে নিজের গন্তব্য চলে গেল। ক্লাসে বসে আছে আয়ানা। আজকেও সে আগে এসেছে। মিথি আর দীপ এখনো আসেনি। আয়ানা ক্লাসরুমে ভালো করে একবার চোখ ভুলালো।
তাতে সে বুঝলো এখানে 4-5 জন করে আলাদা আলাদা গ্রুপ আছে। সে মনে মনে শুকরিয়া আদায় করলো দীপ আর মিথির জন্য। ভাগ্যিস তাদের পেয়েছে, না হলে এদের কারোর সাথে মেশার ক্ষমতা তার নেই। কাঁধে জোরে সরে একটা থাবা পড়ায় লাফিয়ে উঠলো আয়ানা। পাশে তাকিয়ে দেখলো মিথি দাঁত কেলিয়ে বসে আছে। না চাইতো আয়ানা চোখ গরম করে তাকালো মিথির দিকে। মিথির হঠাৎ আক্রমণে সে প্রচণ্ড ভয় পেয়েছে। আয়ানা চোখ গরম করে তাকানো দেখে মিথি ভয় তো পেলই না, উল্টা আরও দাঁত কেলিয়ে বলল, আর এই সুন্দরী দেখে রাগও করতে জানে। আয়ানা মিথির হাতে হালকা করে একটা বাড়ি দিয়ে বলল, তুই হঠাৎ করে মারলি কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম জানিস। মিথি খিলখিল করে হেসে জবাব দিল, মারলে যদি ভয় বা ব্যথায় না পাস তাহলে মেরে লাভ কি? আয়ানা নাকের ফাটা ফুলিয়ে মিথির হাতে আর একটা থাপ্পড় দিল, কিন্তু মিথির হাসি কমলো না। আয়ানাকে ভয় পাওয়াতে পেরে সে বিশ্ব জয় করেছে এমন একটা ভাব নিচ্ছে। আয়ানা জিজ্ঞাসা করলো, তোর ফ্রেন্ড দীপ কই? মিথি হাসি থামিয়ে মুখ কুঁচকে বলল, ওই যে দেখ আইতে সে রাজার বাচ্চা। বেটা আস্ত একটা বজ্জাত, ওর জন্য প্রতিদিন আমার দাঁড়ানো লাগে, কিন্তু বেটার খোঁজই পাওয়া যায় না। আজকেও নামে না। পরে ওর বাসায় গিয়ে টাইনে নিয়ে আসছি। দীপ দুফ করে নিজের ব্যাগটা টেবিলে রেখে দুঃখী দুঃখী কণ্ঠে বলল, মিথি পেতনি, তোর জন্য আমি চুলে ভালো করে ঝেল দিতে পারি নাই। আর একটু পরাইলে কি হইতো, চুলটাও ঠিক মতো সেট করতে পারলাম না। মিথি রাগি রাগি কণ্ঠে বলল, লোবা রাখ তোর জেল, এমনিতেই তো চুল তোর কাউয়ার বাসা, জেল দিয়ে কি পার্মানেন্ট কাউয়ার বাসা বানাইতে চাস? এতই যখন সাজুগুজু শখ, বোর্ড থেকে শুরু করতে পারো না? ফোড়ে ফোড়ে ঘুমাবা, আবার কুচিংয়ে আসার আগ মুহূর্তে সাজবা, তা তো হবে না মনু। কথায় না পেরে দীপ ফেসটাকে দুঃখী করে বলল, তুই একটু ভালো না মিথি পেতনি। মিথি বলল, ওইটা আমি জানি, তোর কওয়া লাগবে না। এদের ঝগড়া দেখে মিটমিট করে হাসছে আয়ানা। সে হাসি চাপিয়ে টপিক ঘুরানোর জন্য বলল, এখানে সবাই দেখি গ্রুপ আকারে থাকে, তোরা কোনো গ্রুপে নেই? মিথি ম্যাচে মাথা নাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়িয়ে বলল, আরে না, আমাদের দুইজনের সহজে কারোর সাথে হবে না। আর আমরা কারোর আন্ডারে চলতে পছন্দ করি না, নিজের মন মতো চলি। কিন্তু কোনো গ্রুপে গেলে দেখা যায় তাদের মন রক্ষা করে চলতে হয়। আরও অনেক ঝামেলা আছে। এই যেমন দেখ, ওই যে ফার্স্ট আর সেকেন্ড বেঞ্চের যে কয়জন আছে তারা সব ব্রিলিয়েন্টের দল। একদম কর্নারে যে ছেলেটা বসে আছে ও সবচেয়ে ব্রিলিয়েন্ট, তাই ওর সাথে মিশার জন্য বাকিরা সারাক্ষণ ওর তেল মারে, যা আমাদের পক্ষে সম্ভব না। আর আমরাও এত বিল্ডিং না, আমরা আমাদের মতো থাকি। যারা ভাব দেখায় না তাদের সাথে টুকটাক কথা বললেই বোঝা যায় কে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছুক, মিশতে ইচ্ছুক। যেমন তোকে দেখে অন্যরকম লেগেছে, তাই প্রথম দিনই ফ্রেন্ডশিপ করলাম। এখন পরবর্তীতে তুই যদি অন্য রকম হয়ে যাস, তখন দেখা যাবে আমরা দুজনও তোর থেকে ধীরে ধীরে দূরে চলে আসবো। জানিস, আমার আর দীপের বন্ধুত্বে একটা বিশেষ জিনিস আছে। আমরা প্রচুর ঝগড়া করি, সারাদিনে বলতে গেলে ঝগড়া করি, কিন্তু দিন শেষে আমরা একে অপরের পেস্ট। সেই ছোট থেকে আমরা এমন ঝগড়া করে ব্রেকআপ করি, আবার তার 2 মিনিটের মাথায় প্যাচ আপ হয়ে যায়। মিথির কথায় মৃদু হাসলো আয়ানা। এর মাঝে দীপ এগিয়ে এসে মিথিকে উদ্দেশ্য করে বলল, জানস, ইমোশনাল হয়ে গেলাম তোর কথায়। দেখছস আমি কত ভালো, তুই নিজেই শিকার গেলি। আমার খুব কান্না পাচ্ছে, আই গলা জড়াই কান্দি। মিথি মুখ ঝামটা মেরে বলল, দীপের বাচ্চা দূরে যা। দীপ দাঁত কেলিয়ে বলল, বিয়েই হলো না আর বাচ্চা? অবশ্য তোর কারণেই তো মেয়ে পটাতে পারি না, না হলে এতক্ষণে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে যেতাম। মিথি আয়ানাকে টপকে দীপের হাতে জোরে একটা সিমটি দিয়ে বলল, রাগাবি না, একদম বলে দিলাম। কিন্তু দীপ তো দীপই, সে এটা ওটা বলে মিথিকে রাগিয়ে দিতে লাগলো। আয়ানার ভীষণ ভালো লাগলো তাদের এমন বন্ধুত্ব দেখে। মনে পড়ে গেল কলেজ ফ্রেন্ড রিয়ার কথা। মেয়েটা তাকে অনেক ভালোবাসত, গরিব হলে কি হবে, মেয়েটার মন অনেক বড়। আয়ানার হুট করে ইচ্ছা জাগলো রিয়ার সাথে দেখা করার। সে ভাবলো আদৃশকে বলে
কে বলে দেখবে রিয়ার বাড়ি সে চেনে, যদি আদৃশ তাকে নিয়ে যায়, না জানি মেয়েটা কেমন আছে। রাত 1টা বাজে। আয়ানা এখনো পড়েই যাচ্ছে দেখে মুখ দিয়ে একটা সো জাতীয় শব্দ বের হলো আদৃশের। আগামীকাল কোচিংয়ে তার প্রথম পরীক্ষা, সেই উপলক্ষে সে পড়েই যাচ্ছে। আদৃশ বুঝে না সে এত কি পড়ে, এমন না যে তার পড়া হয়নি। আদৃশ নিজে পড়া ধরেছে, করতে দিয়েছে। আয়ানা মোটামুটি সবটাই পেরেছে, তারপরে সে একই জিনিস বারবার পড়ছে দেখে বিরক্ত হলো আদৃশ। সে ভেবেছিল আয়ানা পড়াশোর হবে, কিন্তু এখন বুঝতে পারছে এই মেয়ে অতিরিক্ত পড়ুয়া। সে আয়ানার সামনে গিয়ে তার বইটা বন্ধ করে দিল। আয়ানা পড়া শেষ করছে না দেখে সে এতক্ষণ সোফায় বসে কিছু ফাইল চেক করছিল, কিন্তু এই মেয়ের ওঠার নাম নাই দেখে নিজে উঠে এসে বই বন্ধ করলো। বই বন্ধ করায় অবাক হলো আয়ানা, চোখ বড় বড় করে আদৃশের দিকে তাকালো। আদৃশ কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, কি সমস্যা? একই জিনিস বারবার কেন পড়ছো? যা পারো তাই এনাফ, আর পড়ার দরকার নেই। এখন ঘুমাতে চলো, অনেক রাত হয়েছে। বাকিটা সকালে আবার দেখে নিও যদি ইচ্ছা হয়। আয়ানার মুখটা নিমেষে কাঁদো কাঁদো হয়ে গেল। সে মোটামুটি ভালো প্রিপারেশন নিয়েছে, তা ঠিক, তবে যতবারই কালকে এক্সাম দিতে হবে কথাটা মাথায় আসছে, ততবারই তার মনে হচ্ছে সে সব ভুলে গেছে, অনেক বেশি নার্ভাস সে। আর মিথির কাছে ভিলিয়েন্ট স্ট্রেঞ্জের কথা শুনে তার মনে হচ্ছে সে ওদের দ্বারের কাছেও যেতে পারবে না, তবে সে চায় নিজের বেস্টটা দিতে। আদৃশ হয়তো আয়ানার মনের কথাগুলো ধরে ফেলল। সে আয়ানার সামনের চেয়ারে বসে বলল, তোমার হয়তো মনে হচ্ছে তুমি কিছু পারবে না, বা তোমার কিছু মনে নেই আসলে, কিন্তু ব্যাপারটা এমন না। তোমার সবটাই মনে আছে, কিন্তু ভয়ের কারণে তোমার মনে হচ্ছে এমনটা। তাই নিজের ভয়কে দূর করো। আমি তো তোমার পড়া নিলাম, আর তুমি পেরেছ, তাহলে ভয়ের কি আছে? কালকেও পারবে, দেখে নিও। আর অন্যের সাথে কখনো নিজের তুলনা করতে যাবে না। সব সময় এই কনফিডেন্স রাখবে যে আমিই বেস্ট, আমি পারবই, দেখবে তুমি সব পারবে। এখন চলো ঘুমাবে। তুমি প্রেশার নিলে পরে দেখা যাবে মাথা হ্যাং হয়ে যা পারো তাও ভুলে গেছো। আয়ানা সম্মতি জানিয়ে উঠে পড়ল। সে আসলে কনফিডেন্সের অভাবে ভুগছিল, যা আদৃশের মাথায় বেড়ে গিয়েছে। আজও ঘুম ভাঙার পর আয়ানার হাত নিজের বুকের উপর ফেলো আদৃশ। প্রতিদিনই এভাবে থাকে। এই কদিনে আদৃশের অভ্যাস হয়ে গেছে এই জিনিসটার। সে আয়ানার মুখের দিকে তাকিয়ে আলতো হাসলো। মেয়েটাকে তার একেবারে আদুরে বাচ্চা লাগে। আদৃশ ধীরে ধীরে আয়ানার হাত সরিয়ে উঠে বসলো। আয়ানার দিকে তাকিয়ে চিন্তা করলো, যদি মেয়েটা দেখতে পেত সে প্রতিদিন আমার বুকের উপর হাত রেখে ঘুমায়, তাহলে কি লজ্জাটাই না পেত। আদৃশ ফ্রেশ হয়ে এসে আয়ানাকে ডেকে দিল। নিয়ম অনুযায়ী সব শেষে তাকে কোচিংয়ে নিয়ে আসলো। কোচিংয়ের সামনে গাড়ি থামতে আয়ানা সিট বেল্ট খুলতে লাগলো নামার জন্য। আয়ানা নামবে এমন সময় আদৃশ তাকে ডেকে বলল, ভয় পাবে না, দেখবে পরীক্ষা ভালো হবে। এটা কোচিং টেস্ট, এত চিন্তা করার কিছু নেই। ঠান্ডা মাথায় রিল্যাক্স হয়ে পরীক্ষা দিবে। আর আজকে আমি নিতে আসবো। আজ আমার তেমন প্রেশার নেই, ওকে? আয়ানা মাথা নেড়ে বেরিয়ে গেল গাড়ি থেকে। আদৃশ আয়ানার যাওয়ার পানে তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায়। পরীক্ষা শেষে খাতা জমা দেওয়ার পর আয়ানার মাথায় একটা গাট্টা মারল মিথি। আয়ানা মাথা ডলতে ডলতে মিথির দিকে চোখ গরম করে তাকালো। মিথি দাঁত খেলিয়ে বলল, কিরে, একদম ফাটিয়ে পরীক্ষা দিলি দেখি। বাহ বাহ। এর মধ্যে দীপও এগিয়ে এলো। মিথির সাথে তাল দিয়ে বলল, হয় ঠিকই বলছস, জাকানাকে এক্সাম দিছে, কিন্তু গার্ডটা ভালো পড়ে নাই রে, নাইলে ভালো করে দেখতে পারতাম। আয়ানা দীপ আর মিথির কথায় মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ, এক্সাম ভালোই হয়েছে রে। তোদের কেমন হয়েছে? মিথি বলল, মোটামুটি, বেশি ভালোও না আবার খারাপও না। আর দীপ দুঃখে দুঃখে মুখ করে আয়নাকে উদ্দেশ্য করে বলল, আমারও মোটামুটি হয়েছে, কিন্তু গার্ডটা একটু ভালো পড়লে তোরটা ভালো করে দেখতে পারতাম আর ফাটাই পরীক্ষা দিতাম। দীপের এক্সপ্রেশন দেখে আয়ানা আর মিথি দুইজনে হেসে দিল। এই কদিনে আয়ানা দীপের সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। দীপের আচার আচরণ এসে বুঝেছে দীপ অনেক ভালো ছেলে, কিন্তু একটু দুষ্ট। আয়ানা দীপ আর মিথির সাথে কথা বলতে বলতে নিচে নামলো। তার এক পাশে দীপ আর এক পাশে মিথি। নিচে নামতেই মিথি দীপকে আয়নার সাথে দাঁড়াতে বলে চিপস কিনতে দোকানে গেল।
আয়ানা চারপাশে একবার চোখ বুলালো আদৃশ এসেছে কিনা দেখার জন্য, কিন্তু আদৃশকে দেখতে না পেয়ে দীপের সাথে গল্প করতে লাগলো। আদৃশ কোচিংয়ের সামনে এসে গাড়ি থামালো। তার আসতে বোধহয় একটু লেট হয়েছে বুঝতে পেরে দ্রুত চারপাশে আয়ানাকে খুঁজতে লাগলো, কিন্তু সামনের দিকে চোখ যেতে সোয়াল শক্ত হয়ে গেল আদৃশের। আয়ানা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে দেখে রাগে চোখ লাল হয়ে গেল তার। কই, তার সাথে কথা বলার সময় তো ঠিকভাবে নজরও মিলায় না, আর এখানে বাইরের একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আদৃশের মনে হচ্ছে কেউ তার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। তার এমন কেন মনে হচ্ছে সে জানে না, আর এই মুহূর্তে জানতেও চাচ্ছে না। তার শুধু মনে হচ্ছে ওই ছেলেটার কাছ থেকে আয়ানাকে সরাতে পারলেই বুঝি তার শান্তি লাগবে। আদৃশ গাড়ি থেকে বেরিয়ে দা পা ফেলে চালানো আয়ানার কাছে। হঠাৎ হাতে টান পড়ে হতভম্ব হলো আয়ানা। সামনে তাকিয়ে আদৃশকে দেখে অবাক হলো সে। আদৃশ এক মনে তার হাত ধরে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। হাত অনেক শক্ত করে ধরায় ব্যথা পাচ্ছে সে। আয়ানার কেন যেন মনে হচ্ছে আদৃশ কোনো কারণে অনেক রেগে আছে, তাই সে কোনো শব্দ বা বিরক্ত না করে আদৃশের সাথে চলতে লাগলো। আদৃশ গাড়ির দরজা খুলে দিতে আয়ানা ভিতরে ঢুকে গেল। আদৃশ দরজা লক করে নিজেও ড্রাইভিং সিটে চলে আসলো। অন্যদিকে এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে দীপ। সবকিছু তার মাথার উপর দিয়ে গেল। আর মিথিও হঠাৎ হওয়া কাণ্ডে টাসকি খেয়েছে। সে চিপস নিয়ে আসছিল, এর মাঝে আয়ানার হাত ধরে নিয়ে গেল একটা যুবক। সে দীপের কাছে এসে দীপের কাঁধে বাড়ি দিতেই হুঁশ ফিরল দীপের। মিথি দীপকে বলল, দোস্ত তুই হেন্ডু ছেলেটা কে রে, আর আয়ানাকে এভাবে নিয়ে গেল কেন? দীপ কাঁধ উঁচিয়ে ঠোঁট উল্টে বলল, কি জানি, আমারও তো সব মাথার উপর দিয়ে গেল। হতে পারে আয়ানার ভাই অথবা পরিচিত কেউ। দেখলি না আয়ানা তার সাথে চুপচাপ চলে গেল। মিথি দীপের দিকে তাকিয়ে বলল, হবে হয়তো কেউ। সে দীপের হাতে চিপসের প্যাকেটটা ধরিয়ে দিয়ে দুহাতে মুখ ডেকে বলল, দোস্ত আমি না ক্রাশ খাইছি। দীপ বাঁকা চোখে তাকিয়ে বলল, তুই তো উঠতে বইতেই ওর ওপর ক্রাশ খাইতেই থাকস, এখন আবার কার উপর খাইলি? মিথি লজ্জা লজ্জা ভাব করে বলল, ওই ছেলেটার উপর যে আয়ানাকে নিয়ে গেল। ইস কি হেন্ডু ছেলেটা, হুদেই রাখ ওর ফাউল পেশাল মাইয়া। দীপ কথাটা বলে একটু আগালো রিক্সা ঠিক করার জন্য। মিথিও মুখ গোমড়া করে দীপের পিছু নিল। মনোযোগ সহকারে ড্রাইভ করছি আদৃশ। আয়ানা বারবার কোনো চোখে আদৃশকে পর্যবেক্ষণ করছে। গাড়িতে ওঠার পর থেকে একবারও আদৃশ তার দিকে তাকায়নি, না কোনো কথা বলেছে। চুপচাপ ড্রাইভ করছে। কোনো কারণে চোখ মুখ লাল হয়ে আছে তার, তাই কিছুক্ষণ পর পর দেখতে লাগলো আয়ানা। নিজেও কোনো কথা বলল না। বাড়ির সামনে গাড়ি থামায় নামতে নিল সে। ছেলেটা কে ছিল? আদৃশের গম্ভীর কণ্ঠে পা জোড়া থেমে গেল আয়ানার। হঠাৎ কোনো ছেলে সম্পর্কে জানতে চাওয়ায় আদৃশের কথার মানে ঠিক বুঝে উঠতে পারল না সে। আদৃশের দিকে ঘুরে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। আয়ানার কাছ থেকে জবাব না পেয়ে আরো রেগে গেল আদৃশ। রেগে চেঁচিয়ে উঠল সে, কথা কেন বলছো না? স্টুপিড কে ছিল ছেলেটা? আদৃশের চেঁচানোতে ভয়ে কেঁপে উঠল আয়ানা। এই বাড়িতে আসার পর থেকে আজ প্রথম আদৃশকে এতটা রাগ করতে দেখল সে। ভয়ে তার চোখে পানি চলে আসলো। কিন্তু আদৃশ আরো রাগ করবে ভেবে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কোন ছেলে? আদৃশ জানে না তার এত কেন রাগ হচ্ছে। ইচ্ছে করছে আয়ানাকে তুলে আছাড় দিতে, কিন্তু আয়ানা ভয় পাচ্ছে দেখে নিজেকে শান্ত করলো আদৃশ। কপালে হাত ঘষতে ঘষতে বলল, যার সাথে হাহা হিহি করছিলে কোচিংয়ের নিচে দাঁড়িয়ে। আয়ানার মুখটা হা হয়ে গেল। সে নিজের অবাক ভাব দূর করে মিনমিন করে বলল, ও দীপ আমার সাথে পড়ে, আমার ফ্রেন্ড। আদৃশ নিজের রাগ নিয়ন্ত্রণ করে আয়ানাকে বলল, গাড়ি থেকে বেরিয়ে যেতে। আয়ানাও দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসলো। দৌড়ে বাড়িতে ঢুকে গেল। তার মনে হচ্ছে এতক্ষণ তার দমটা আটকে ছিল। সে বুঝতে পারছে না দীপের সাথে কথা বলার জন্য আদৃশ এতটা রিয়েক্ট করলো কেন। আদৃশ গাড়ি থেকে বেরিয়ে গাড়ির গায়ে সজোরে আঘাত করলো। নিজের চুল খামচে ধরে বলতে লাগলো, কি হচ্ছে এগুলো আমার সাথে? ওকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে এত কেন রাগ হচ্ছে আমার?
ও ছেলে বন্ধু থাকতেই পারে, ও তাদের সাথে কথাও বলতেই পারে, কিন্তু কিন্তু আমার কেন সহ্য হলো না? কেন সহ্য করতে পারলাম না? কেন কেন? নিজের রুমে অনবরত ফাইসারি করছে আদৃশ। আসার পর থেকে এখন পর্যন্ত একবারও আয়নার দেখা পায়নি সে। আর এতেই তার হাসপাস অবস্থা। লজ্জা বা সংকোচবোধের কারণে কাউকে জিজ্ঞাসাও করতে পারেনি আয়ানার কথা। তবে সে জানে আয়ানা এই মুহূর্তে আনিকার রুমেই গাপটি মেরে বসে আছে। আয়ানার এরূপ ব্যবহারে প্রচুর রাগ হচ্ছে তার। ইচ্ছে করছে আশপাশে সব ভেঙে ফেলতে। আদৃশ রাগে হাতের পাশের ফুলদানিটা উঠালো ভাঙার জন্য, কিন্তু পরক্ষণে ফুলদানিটা জায়গায় রেখে নিজের চুল খামচে ধরে সোফায় বসে পড়ল। সে বিড়বিড় করে বলতে লাগলো, কার জন্য ভাঙচুর করতে যাচ্ছিলাম আমি? উফ, কি হচ্ছে আমার সাথে? ওকে তো না দেখতে পেয়ে কেন এত রাগ হচ্ছে আমার? আর এই মেয়েটাও একটু রাগ দেখিয়েছি বলে পালিয়ে বেড়াচ্ছে আমার কাছ থেকে, ইগনোর করছে আমাকে। তাতে কি, দিন শেষে তো এখানেই ফিরতে হবে, তখন দেখো কি হাল করি। কথাটা বলে বাঁকা হাসলো আদৃশ। অন্যদিকে আনিকার রুমের বেডে গোল হয়ে বসে আছে আয়ানা। এখন রাত 8টা বাজে। বাড়িতে আসার পর আদৃশ আসার আগেই রুম থেকে কাপড় আর 2টা বই নিয়ে আনিকার রুমে চলে এসেছে সে। আনিকা তখন ভার্সিটিতে ছিল। আনিকার রুমে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল সে, যাতে কেউ খেতে ডাকতে আসলেও আর না ডাকে। কিছুতে আদৃশের সামনে যাওয়ার সাহস পাচ্ছে না আয়ানা। সেই সময়ের কথা মনে পড়লে এখনও বুক দুক দুক করছে তার। আদৃশ যে রাগে এটা সে নিজেই বলেছিল আগে, কিন্তু আজ নিজের চোখে তার রাগ দেখে প্রচুর ভয় পেয়েছে আয়ানা। বিকেলে ঘুম থেকে ওঠার পর অনু এসে খাইয়ে দিয়ে গেছে তাকে। তারপর থেকে আনিকার সাথে পড়বে বলে বাহানা দিয়ে আনিকার সাথেই আছে সে। আনিকা বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কিন্তু কিছু জিজ্ঞাসা করেনি আয়ানাকে এই ব্যাপারে। রাতের খাবারের ডাক পড়লেও নড়ল না আয়ানা। বাহানা দিল বিকেলে খাবার খাওয়ায় আর সন্ধ্যায় নাস্তা করায় পেট ভরা তার। এখন আর কিছু খেতে পারবে না, তাই কেউ আর জোর করলো না। আনিকা নিচে চলে গেল খেতে। আনিকা নিচে নেমে টেবিলে বসে পড়লো। টেবিলে সবাই উপস্থিত, শুধু আয়ানা বাদে। আদৃশের চোখ একজনকে অনবরত খুঁজে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তির দেখা নেই। আনিকা আদৃশের পাশে বসে তার কানের কাছে ফিস ফিস করে বলল, কি ভাইয়ু, কাউকে খুঁজছো নাকি? আনিকার কথায় অপ্রস্তুত হলো আদৃশ। কোনো রকমে বলল, না না, কাকে খুঁজতে যাব? আনিকা আগের মতোই ফিস ফিস করে বলল, থাক, আর ঢং করতে হবে না, বউকে খুঁজছো বললেই পারতে। তোমার বউ খাবে না? বিকেলে খাবার খেয়েছে আর সন্ধ্যায় আমাদের জোর করায় নাস্তা খেয়েছিল, তাই এখন আর কিছু খাবে না। তবে প্যারা নিও না, ঘুমানোর আগে ঠিক পাঠিয়ে দিব। আদৃশ আনিকার দিকে চোখ গরম করে তাকালো। আনিকা ভয় না পেয়ে উল্টো ব্যাট খেতে লাগলো আদৃশের উপর। পাশ থেকে আহিল ফিস ফিস করে বলল, বউ ছাড়া ভাইয়ের অবস্থা পুরাই চিনি ছাড়া চায়ের মতো, একদম তেতো ফিকা। আহিলের কথা কানে যাওয়ায় এবার বেশ শব্দ করে হাসতে লাগলো আনিকা। আহিলও সাথে তাল দিল। সবাই ওদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে হাসি থামালো তারা। খাওয়ায় মনোযোগ দিল দুইজন। ওরা দুইজন থেমে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচলো আদৃশ। দুইটাই বিচ্ছু। রুমের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে আয়ানা। ভিতরে যাবে কি যাবে না, কি করবে বুঝতে পারছে না সে। ভয়ে বুকটা কাঁপছে, যদি আদৃশ আবার বকে। সে ভেবেছিল আজ আনিকার রুমেই থেকে যাবে, কিন্তু আনিকা তাকে রুমে এসে বলল, কি ব্যাপার আয়ানা পাখি, ঘুমাবে না নাকি আজ? যাও রুমে ঘুমিয়ে পড়ো, অনেক তো রাত হলো, যাও যাও। তাকে ঠেলে ঠুলে রুম থেকে বের করে দিল আনিকা। আয়ানা কয়েকবার তার সাথে থাকার কথা বলতে চেয়েছিল, কিন্তু এই কথা বললে আনিকা সন্দেহ করতে পারে, তাই কিছু বলেনি, চুপচাপ চলে এসেছে। তবে এখন যে রুমে যেতে ভয় লাগছে। আয়ানা ভাবলো ড্রয়িং রুমে চলে যাবে, সবাই হয়তো ঘুমিয়ে গিয়েছে এতক্ষণে। যেই পা উল্টো দিকে পেরালো, পিছন থেকে ডাক পড়লো আয়ানার, চুপচাপ রুমে এসো। আয়ানা পিছন ফিরে দেখলো রুমের দরজায় আদৃশ দাঁড়িয়ে আছে। আদৃশের গম্ভীর চাহনি দেখে তাকে উপেক্ষা করার সাহস পেল না আয়ানা। ধীর পায়ে রুমে প্রবেশ করলো।
আয়ানা ভিতরে ঢুকতে দুম করে দরজা লাগালো আদ্রিস, যেন সব রাগ দরজার উপর ঝাড়তে চায়। দরজা লাগানোর শব্দে ভয়ে দেয়ালের সাথে মিশে গেল আয়ানা। আদ্রিস আয়ানার দুই পাশের দেয়ালে হাত ঠেকিয়ে তার দিকে ঝুঁকে আসলো। আদ্রিসের এভাবে এতটা কাছে আসায় চোখ খিচে বন্ধ করে দেয়ালের সাথে আরো ছিটিয়ে গেল আয়ানা। কানের উপর গরম নিঃশ্বাস আছড়ে পড়ায় মৃদু কম্পন দূরে গেল তার শরীরে। আদ্রিস আয়ানার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, তোমার সাহস তো কম না মেয়ে, আমাকে ইগনোর করো তুমি, আবার বাইরের ছেলের সাথে হাহাহি করো, আর সারাদিন অনেক জ্বালিয়েছ, তার শাস্তি তো পেতেই হবে। শাস্তির কথা শুনে বাড়ত দৃষ্টিতে আদ্রিসের পানে চাইল আয়ানা। এই মুহূর্তে আদ্রিস তার খুব নিকটে দাঁড়িয়ে আছে। দুজন এতটা কাছাকাছি যে তাদের নাক সুই সুই করছে। আদ্রিসের কণ্ঠ শান্ত হলেও কথাগুলো ভয়ানক লাগছে আয়ানার। হুট করে আদ্রিস দূরে সরে গেল। আয়ানা হাঁপ ছেড়ে বাঁচল আদ্রিস দূরে যাওয়ায়। আদ্রিস সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসল। তার ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি, যা দেখে ভয় পাচ্ছে আয়ানা। সে এখনো আগের মতোই দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে আছে। আদ্রিস এবার গম্ভীর রাগী কণ্ঠে বলল, কান ধরো। আদ্রিসের হঠাৎ এমন আজব কথায় মুখ হা হয়ে গেল আয়ানার। সে হাবলার মতো আদ্রিসের দিকে তাকিয়ে রইল। তার বুঝে আসছে না সে ঠিক শুনেছে না ভুল। আয়ানাকে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে ধমক দিল আদ্রিস। ধমকে বলল, কি বললাম শুনুনি? কান ধরো, ফাস্ট। লেট করলে কিন্তু পানিশমেন্ট আরও বাড়বে, তখন কিন্তু এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আদ্রিসের ধমকে লাফিয়ে উঠল আয়ানা। পুরো কথা শুনে মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে গেল, কান কেন ধরবো? কি করেছি আমি? আদ্রিস বলল, আজ কোনো পড়াশোনা করেনি, তার শাস্তি পাবে এখন। আয়ানা কি বলবে ভেবে পেল না। সে আসলেই কিছু পড়েনি। বই সাথে নিয়ে গিয়েছিল ঠিক, কিন্তু পড়ায় মন বসাতে পারেনি। সে কাঁদো কাঁদো চেহারায় আদ্রিসের দিকে তাকালো। আদ্রিসকে চোখ রাঙিয়ে তাকাতে দেখে ধীরে ধীরে নিজের কান ধরল আয়ানা। ঠোঁট উল্টে বারবার নাক টানছে। সে যে কোনো সময় কেঁদে ফেলবে। নিজের মায়ের বাড়িতে বকা শোনা, মার খাওয়াতে সে অভ্যস্ত ছিল, কিন্তু এই বাড়িতেই প্রথম এমন হচ্ছে। স্বামী নামক মানুষটার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে আয়নার। আয়নার মুখের অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছে আদ্রিসে। সে আগেই ঠিক করে রেখেছিল আয়ানাকে আসলে তাকে একটা শাস্তি দিবে। এতক্ষণে রেগেও ছিল, কিন্তু আয়ানাকে দেখা মাত্র তার রাগ কিভাবে যেন উড়ে গেল। তারপরে সে রাগ করার ভান ধরেছে একটু মজা নেওয়ার জন্য। আয়ানার হঠাৎ কান্নায় ভয়কে গেল আদ্রিস। সে তো 2 মিনিট পরে কান ছেড়ে দিতে ভুলল, কিন্তু আয়ানা যে এত অল্পতে এইভাবে কেঁদে ফেলবে বুঝতে পারেনি সে। অন্যদিকে কান ছেড়ে 2 হাতে মুখ ডেকে ডুকরে কাঁদছে আয়ানা। পড়া না পারার জন্য এর আগে কখনোই শাস্তি পায়নি সে। সব কিছুর পেছনে তো আদ্রিসে আছে, আর শাস্তি তাকে পেতে হচ্ছে। একে তো আদ্রিস তাকে কান ধরিয়েছে, তারপর তাকে দেখে হাসছিল। এটা দেখে নিজেকে আর সামলাতে পারেনি আয়ানা। আয়ানাকে কাঁদতে দেখে আদ্রিসের মনটা অস্থির হয়ে উঠল। সে দ্রুত পায়ে আয়নার কাছে এগিয়ে আসলো, কিন্তু কি বলবে বা কিভাবে সান্ত্বনা দিবে ভেবে ফেলল না। তারপরও গলা ঝেড়ে বলতে লাগলো, আই এম সরি, প্লিজ কেঁদো না, আমি তো একটু মজা করছিলাম তোমার সাথে। আদ্রিসের কথায় আয়নার কান্নার শব্দ আরো বেড়ে গেল। আদ্রিস কি করবে ভেবে পেল না। সে আয়নার হাত সরানোর চেষ্টা করতে লাগলো। একটুখানি জোর প্রয়োগ করার পর আয়নার হাত সরাতে সক্ষম হলো সে। সারা মুখে চোখের পানি লেপ্টে আছে, নাক মুখ লাল হয়ে আছে। আয়ানা একবারও আদ্রিসের দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে চোখের পানি ফেলেই যাচ্ছে। আদ্রিস আয়ানার 2 গালে হাত রেখে চোখের পানি মুছিয়ে দিল। আয়ানার কান্নার শব্দ কমে এসেছে, কিন্তু এখনো ফুঁপিয়ে যাচ্ছে সে। আয়ানাকে এভাবে কাঁদতে দেখে কষ্ট হচ্ছে আদ্রিসের, নিজের উপর রাগ হচ্ছে তার। কেন যেমনটা করতে গেল? আদ্রিসের হুট করে ইচ্ছে হলো আয়ানাকে নিজের মাঝে আবদ্ধ করে নিতে। কেন যেন সেই নিজের ইচ্ছেটাকে দমাতে পারল না। অজান্তে জড়িয়ে নিজের বুকের মাঝে আবদ্ধ করলো আয়ানাকে। আয়ানা ভদ্রমেয়ের মতো লেপ্টে রইল আদ্রিসের বুকে। তার আপাতত কোনো হুঁশ নেই, সে নিজের কান্নাতে ব্যস্ত। আদ্রিসের শার্ট মুঠ করে দূরে বুক
বুকে মুখ গুজে কাঁদতে লাগলো সে। আদৃশ মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হয়েছে তো, আর কত কাঁদবে? আমি সরি তো, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম। তুমিই কিন্তু আমাকে রাগিয়ে দিয়েছো। সারাদিন রুমে আসোনি কেন? আর আমি তো আগেই বলেছিলাম পড়া না পারলে পানিশমেন্ট দিব। আয়ানা আদৃশের বুকের কাছে নাক ঘষেই কান্না জড়ানো কণ্ঠে বলল, আপনার ভয়েই তো রুমে আসিনি। আপনি যদি আবার রাগ করেন, আর পড়াও তো আপনার কারণেই হয়নি। আদৃশ হালকা হেসে বলল, এখন সব দোষ আমার, তাই না? আচ্ছা, মেনে নিলাম আমার দোষ সব, কিন্তু কে যেন নাকের পানি চোখের পানি দিয়ে আমার পুরো শার্ট ভিজিয়ে ফেলেছিস। আদৃশের কথা সম্বিত ফিরল আয়ানা। সিটকে দূরে সরে গেল সে। তাকিয়ে দেখলো সত্যিই আদৃশের শার্টের একটা অংশ ভিজে গেছে। আদৃশের মুখের দিকে তাকাতে দেখলে মিটমিট করে হাসছে সে। ভীষণ লজ্জা পেল আয়ানা। অজান্তে কতটা কাছে চলে গিয়েছিল সে আদৃশের, আর এক মুহূর্তেও সেখানে দাঁড়াতে পারল না আয়ানা। এক ছুটে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অপরদিকে আয়ানার কাণ্ডে বেশ শব্দ করেই হেসে ফেলল আদৃশ। বুঝতে পারল বেচারি প্রচুর লজ্জা পেয়েছে, তবে তার লজ্জা মজাই লেগেছে আয়ানাকে লজ্জা দিতে। সময় বহমান কেটে গেছে বেশ কয়েকটা দিন। আজ কোচিংয়ের এক্সামের রেজাল্ট দিয়েছে আয়ানার। 2 মার্কসের জন্য প্রথম হতে পারেনি সে। যে ছেলেটা শুরু থেকে প্রথম হয়ে আসছিল সেই প্রথম হয়েছে, কিন্তু মাঝখান থেকে আসা একটা মেয়ের রেজাল্টে ক্লাসের অনেকেই চমকে গিয়েছে, বিশেষ করে ব্রিলিয়েন্ট ছাত্রদলের ছাত্রছাত্রীরা। তারা এতদিন আয়ানাকে দেখেও দেখতো না, কিন্তু রেজাল্ট দেখার পর অনেকেই এগিয়ে এসেছিল তার সাথে কথা বলার জন্য। আয়ানা সবার সাথে বিনম্র ভাষায় কথা বলেছে। তাদের মাঝে অনেকে তার সাথে বন্ধুত্ব করারও চেষ্টা করেছে, কিন্তু সেই বিষয়টা খুবই সাবধানতার সাথে এড়িয়ে গেছে। কারণ আয়ানা জানে তার রেজাল্ট দেখে যারা তার সাথে বন্ধুত্ব করতে এসেছে তারা সবাই স্বার্থের দেশে মানুষ। তারা কেবল নিজেদের স্বার্থে বুঝে। স্বার্থ পূরণ হলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। তার প্রকৃত বন্ধু হলে দীপ আর মিথি, কারণ তারা দুইজন তার ফলাফল আর যোগ্যতা দেখেনি, বরং দেখেছে তার চরিত্র এবং ব্যবহার। আয়ানার কিছুটা মন খারাপ হয়েছে প্রথম হতে পারিনি তাই, আর আদৃশ্য তাকে বকা দিবে এমনটা ধারণা তার। আয়ানা মুড অফ করে বাসায় আসলো। ফ্রেশ হয়ে খেতে বসলো সে। আজ আদৃশ আসেনি, হয়তো কাজের চাপ বেশি। আজও আয়ানার খাবার নাড়াচাড়া করা দেখে তাকে খাইয়ে দিলেন অনু বেগম। তিনি বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে, যার কারণে আয়ানার মন খারাপ। তিনি ঠিক করলেন খাওয়ানোর পর জিজ্ঞাসা করবেন আয়ানাকে। খাওয়ানোর পর তিনি আয়ানার কাছে জানতে চাইলেন তার কেন মন খারাপ। আয়ানার রেজাল্টের ব্যাপারে সবটা অনু বেগমকে বলল। অনু বেগম আলতো হাসলেন। আয়ানার গাল টেনে দিয়ে বললেন, এইটুকুতে এত মন খারাপ করলে চলবে? এই এক্সাম প্রথম হতে পারেনি তো কি হয়েছে, এর পরেরটাতে হবে। সামনে আরো কত পরীক্ষা পড়ে আছে, চেষ্টা করতে থাকো, দেখবে তুমি প্রথম হবে এর পরের বার। আয়ানা মুচকি হাসলো। সে জানতো অনু বেগম এমন কিছুই বলবে। তার প্রতি কথায় হারানো মনোবল ফিরে পায় আয়ানা। সে অনু বেগমের কোলে মাথা রেখে বলল, একটু মাথায় হাত বুলিয়ে দিবে আম্মু? আয়ানার আবদারে পরম মমতাময়ী মায়ের মতো তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন অনু বেগম। আয়ানা মমতায় পরিপূর্ণ হাতের ছোঁয়ায় শান্তিতে চোখ বুজে ফেলল। মনে মনে ভাবতে লাগলো, কতই না শান্তি ইকুলে এই হাতের ছোঁয়ায়। রাতে আদৃশ আসার পর ভয়ে ভয়ে নিজের রেজাল্ট সম্পর্কে আদৃশকে জানালো আয়ানা। আদৃশের গম্ভীর মুখ দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলল সে। এই বুঝে তাকে বকবে, কিন্তু এমন কিছুই হলো না। আদৃশ স্বাভাবিকভাবে বলল, চেষ্টা করতে থাকো, আরো ভালো ফলাফল করতে পারবে ইনশাল্লাহ। আদৃশ কথা শেষ করে পড়াতে শুরু করলো আয়ানাকে, কারণ এর চেয়ে বেশি কিছু বলার নেই তার। যে ফাঁকিবাজি করে তাকে বকা দেয়া যায়, শাসন করা যায়, কিন্তু যে সারাক্ষণ চেষ্টা করে তার শুধুমাত্র মনোবল বাড়ানো যায়, কারণ সে সবসময় নিজের বেস্টটাই দেওয়ার চেষ্টা করে। আর আদৃশ জানে আয়ানা কতটা চেষ্টা করে, কতটা পরিশ্রম করে। সে নিজের চোখে সবটা দেখে, তাই এই বিষয়ে বাড়তি কিছু বলা তার সাজে না।
আর 10 দিন পর মেডিকেল এক্সাম। দিনরাত এক করে পড়ছে আয়ানা। কোচিংয়ের পড়াশোনা শেষ, এখন বাড়িতে বসেই পড়তে হবে। কোচিংয়ের নিয়মিত টেস্ট সহ ফাইনাল এক্সামেও প্রথম হয়েছে সে। তারপরও পড়াশোনায় কোনো রকম গাফিলতি করছে না আয়ানা। দীপ আর মিথির সাথে প্রায় কথা হয় তার অনুর ফোন থেকে। এই সময়ে ব্যবধানে দীপ আর মিথির মাঝেও ব্যাপক পরিবর্তন এসেছে। আগে পড়াশোনা নিয়ে তেমন সিরিয়াস না হলেও এখন তারা প্রচুর সিরিয়াস এই বিষয়ে। ওই যে বলে না, সঙ্গদোষে লোহা বাসে, তারা আয়ানার ভালো গুণটা রুপ্ত করেছে। পড়াশোনার প্রতি আয়ানার এত মনোযোগ দেখে তারাও মনোযোগী হয়ে উঠেছে। তাদের তিনজনের এখন একটাই টার্গেট, ভালো এবং একই মেডিকেলে চান্স পাওয়া। এর মাঝে দুবার নিজের মায়ের সাথে দেখা করে এসেছে আয়ানা। আদৃশ নিজেই তাকে নিয়ে গিয়েছিল সময় বের করে। প্রথমবার কোচিং থেকে আসার সময় নিয়ে গিয়েছিল, আর দ্বিতীয়বার ছুটি দিনে। সেদিন নিজের বাড়ি থেকে আসার পথে সাহস করে আয়ানা রিয়ার কথাটা তুলে অনেকদিন ধরে বলবে ভাবছিল আয়ানা। সেদিন ছুটির দিন হওয়ায় ভুলেই ফেলেছে। আর আদৃশও দ্বিমত করেনি, রিয়ার বাড়িতে নিয়ে গিয়েছিল। রিয়া তখন বাড়িতেই ছিল। এতদিন পর বান্ধবীকে পেয়ে অনেকক্ষণ তাকে ঝাপটে ধরে বসেছিল আয়ানা। দুজনের চোখে আনন্দের অশ্রু ভিড় জমিয়েছিল। আদৃশ নীরবে দুই বান্ধবীর আনন্দ পর্যবেক্ষণ করে গেছে। আদৃশ আয়ানার হাজবেন্ড জানার পর তাকে অনেক খাতির যত্ন করেছে রিয়ার পরিবার। ওদের ব্যবহারে আয়ানার আরেকবার মনে হয়েছে ওরা গরিব হলেও ওদের মন অনেক বড়। গাড়িতে থাকাকালীন সময় আদৃশ রিয়ার সম্পর্কে জানতে চাইলে তাকে সবটা খুলে বলে আয়ানা। রিয়ার ডিভোর্স হওয়া, তার সাহসিকতা, আত্মসম্মানবোধ এসবের ব্যাপারে আদৃশকে জানায়। দেখা হওয়ার 2 দিন পর অশ্রুসিক্ত চোখে আদৃশদের বাড়িতে আসে রিয়া। রিয়াকে কাঁদতে দেখে অস্থির হয়ে যায় আয়ানা। কয়েকবার জিজ্ঞাসা করার পর রিয়া চোখ মুছে হেসে বলে, জানিস আদৃশ ভাই নিজেদের কোম্পানিতে আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বেশ ভালো পোস্টে, স্যালারিও ভালো। আর এটাও বলেছে আমার এডুকেশন আর এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে আমার পজিশনও বাড়বে। আমি প্রথমে রাজি হতে চাইনি, তখন ভাইয়া বলেছে তুমি আমার ছোট বোনের মতো, ধরে নাও আমি তোমার ভাই। আর আমি বড় ভাই হয়ে যদি ছোট বোনের জন্য কিছু করতে পারি তবে অনেক খুশি হব। বড় ভাইকে ফিরিয়ে দিও না প্লিজ। আর আমি তোমার যোগ্যতা না দেখে নিচ্ছি না, তোমার অবশ্যই যোগ্যতা আছে সেই পদে চাকরি করার। আমি আর না করতে পারিনি রে। জানিস আব্বু আম্মু কতটা খুশি হয়েছে। আদৃশ ভাইয়াকে এমনভাবে আদর করেছিল যেন ভাইয়া সত্যিই তাদের ছেলে। তুই আসলে অনেক ভাগ্যবতী। তোর কষ্ট দেখে আমি সবসময় তোর জন্য দোয়া করতাম, যেন তোর কপালও অনেক ভালো কেউ থাকে। আমার মতো কপাল যেন কারণ না হয়। আমার দোয়া কবুল হয়েছে রে, তুই সত্যি অনেক ভালো কাউকে পেয়েছিস। সবসময় ভাইয়াকে আগলে রাখিস বোন। রিয়ার কথায় হাসি ফুটে ওঠে আয়ানার ঠোঁটে। আয়ানা জানতো আদৃশ অনেক ভালো, কিন্তু আয়ানার সেই ধারণাকেও ভেঙেছে আদৃশ। সেই আয়ানার ধারণার চেয়েও বেশি ভালো। আদৃশের প্রতি সম্মান আরও কয়েক গুণ বেশি বেড়ে গেল আয়ানার মনে। এমন একজন জীবনসঙ্গী পেয়েছে ভেবে সাথে সাথে রবের কাছে শুকরিয়া আদায় করেছে সে। আদৃশ যতটুকু পারছে আয়ানাকে হেল্প করছে। কয়েকদিন আয়ানার প্রতি দুর্বল হয়ে পড়েছে সে। কারণে অকারণে আয়ানাকে দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, কাজ ফেলে ছুটে চলে আসতে ইচ্ছে করে। তবুও নিজের অনুভূতিকে দমিয়ে রাখে সে, মানতে চায় না নিজের অনুভূতিকে। কিন্তু আয়ানা সামনে থাকলে নিজের বেহায়া দৃষ্টি তার উপর থেকে সরাতে পারে না। মেয়েটা নিজের ধ্যানে মগ্ন থাকে বলে হয়তো খেয়াল করে না। অন্যদিকে আয়ানাও আসক্ত হয়ে পড়েছে আদৃশে। লুকিয়ে ছুরিয়ে আদৃশকে দেখতে ভালো লাগে তার। আদৃশ আশেপাশে থাকলে নিজেকে অনেক সুখী মনে হয় আয়ানার। যদিও আদৃশকে সে ভয় পায়, তবুও তার সংস্পর্শে ভালো লাগে আয়ানার। তবে কি প্রেমের আগমন ঘটল আদৃশ আর আয়ানার জীবনে? সবার কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল আয়ানা এক্সাম হলের উদ্দেশ্যে। আজ মেডিকেল এক্সাম। আয়ানার কাছে এটা একটা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। তবে আজ আয়ানা ভয় পাচ্ছে না, কারণ যাই হোক না কেন তাকে চান্স পেতেই হবে। নিজের মায়ের জন্য কিছু একটা করতে হবে, নিজেকে আদৃশের যোগ্য করে গড়ে তুলতে হবে। সবাই তাকে নিয়ে অনেক আশা করে, সবার আশা পূরণ করতে হবে। এই কয়েকদিনে নিজেকে সেভাবেই গড়েছে আয়ানা, বাকিটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছে।
তার রব যা করবে তার ভালোর জন্যই করবে, আয়ানার বিশ্বাস। আদ্রিস যাচ্ছে আয়ানার সাথে। অনু বেগমও আসতে চেয়েছিলেন, কিন্তু তিনি অসুস্থ, তাই আদ্রিস আর আয়ানা দুজনেই বারণ করেছে। আদ্রিস ড্রাইভ করতে করতে বারবার আয়ানার দিকে তাকাচ্ছে। আজকের আয়ানাকে অন্যরকম লাগছে তার। সে ভেবেছিল হয়তো আয়ানা নার্ভাস ফিল করবে, কিন্তু আজকের আয়ানার মধ্যে সে আলাদাই আত্মবিশ্বাস দেখতে পাচ্ছে, যার মধ্যে নিজের ইচ্ছা স্বপ্ন পূরণের জোশ রয়েছে। গন্তব্যে পৌঁছানোর পর গাড়ি থেকে নামলো আয়ানা আর আদ্রিস। আয়ানা আদ্রিসের ফোন থেকে মিথিকে কল করে তার অবস্থান জেনে নিল। যাওয়ার পূর্বে বেশ কিছু উপদেশ দিল আদ্রিস। আয়ানা মনোযোগ সহকারে সবটা শুনল। হলে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে আবার ডেকে উঠল আদ্রিস। আয়ানা তার দিকে ঘুরতেই বলে উঠল, অল দ্য বেস্ট। আদ্রিসের কথার বিপরীতে চমৎকার একটা হাসি উপহার দিল আয়ানা। আদ্রিসও আলতো হাসল। পা বাড়ালো আয়ানা নিজের স্বপ্ন পূরণের প্রথম ধাপে পাশ করার লক্ষ্যে। 3 দিন পর মেডিকেল এক্সাম শেষ হয়ে যাওয়ার এখন প্রেশার কিছুটা কম আয়ানার। এক্সাম বেশ ভালোই হয়েছে তার। এখন ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়ছে সে। পড়া শেষ করে ওঠার পর হুট করে আদ্রিস বলল, ছাদে যাবে? আয়ানা প্রথমে অবাক হলো, কারণ আজ পর্যন্ত এমন কিছু বলেনি আদ্রিস। আজ যেন অন্য কিছু ছিল আদ্রিসের গলায়। আয়ানা সম্মতি দিল যাওয়ার জন্য, কারণ সেও চায় আদ্রিসের সাথে সময় কাটাতে। ছাদের দোলনায় পাশাপাশি বসে আছে আদ্রিস আর আয়ানা। দুজনের চোখ ছাদের দিকে স্থির। বিশাল বড় ছাদ উঠেছে, চারপাশে ছাদের আলোয় জ্বলজ্বল করছে। বেশ কিছুক্ষণ হয়েছে তারা নীরবে পাশাপাশি বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। হয়তো অনেক কিছু বলার আছে, কিন্তু বলতে পারছে না। নীরবতা ভাঙল আয়ানা। ছাদের থেকে দৃষ্টি সরিয়ে আদ্রিসের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, একটা প্রশ্ন করি? আদ্রিসও নিজের দৃষ্টি ফিরিয়ে আয়ানার দিকে চাইল। আজ তার মন বেশ ভালো। মৃদু হেসে জবাব দিল, করো। আয়ানা সাহস পেয়ে বলল, আমি জানি না আমার এই বিষয়ে জানতে চাওয়া ঠিক কিনা, তবে অনেকদিন ধরেই আমার মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আপনার বাবা কোথায়? এতদিন হলো আমি এই বাড়িতে এসেছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে আপনার বাবা সম্পর্কে কিছু বলতে শুনলাম না। না আপনার বাবার কোনো ফটো দেখেছি। কোথায় তিনি? আয়ানা নিজের কথা শেষ করে আদ্রিসের দিকে তাকাতে ভয় পেয়ে গেল। এতক্ষণে শান্তি শিষ্ট আদ্রিস যেন এখন হিংস্র হয়ে উঠেছে। ছাদের আলোয় তার রক্তাক্ত চোখে জোড়া স্পষ্ট দেখতে পাচ্ছে আয়ানা। আদ্রিস বসা থেকে দাঁড়িয়ে গেল। আয়ানা 2 ফেঁসা হাত রেখে তার দিকে ঝুঁকতে চোখ বন্ধ করে ফেলল আয়ানা। আদ্রিস তার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আর কারোর কাছে এই প্রশ্ন করার সাহস করবে না, মনে থাকে যেন। ছাদের দরজা দুম করে ভারী খাওয়ায় চোখ মেলল আয়ানা। সামনে আর আদ্রিসকে দেখতে পেল না সে। বুঝতে পারল চলে গেছে আদ্রিস। চোখ জ্বলে ভরে উঠল আয়ানা। চোখের পানি মুছে সে ভাবতে লাগলো, এমন কি কারণ থাকতে পারে যার জন্য আদ্রিস এমন ব্যবহার করলো। এমনকি পরিবারের সদস্যরাও কখনো আদ্রিসের বাবার সম্পর্কে কিছু বলে না। এর পিছনে কি কোনো রহস্য আছে? তবে সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা প্রথম খণ্ড এখানে শেষ হলো। গল্পটার দ্বিতীয় খণ্ড আছে। আপনারা যদি শুনতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি দ্বিতীয় খণ্ড দেওয়ার চেষ্টা করব। আর গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে গল্পটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।